5 প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্য ভবনে পুলিশ। প্রতিনিধি দলে কারা রয়েছেন? প্রতিনিধি দলে রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন, পৌলমী করঞ্জাই রয়েছেন পুর উন্নয়নের পক্ষে। তাহলে কি এই জটিলতার অবসান? তাদের এই দাবি দাওয়া নিয়ে দিনভর যে বিক্ষোভ, সেই বিক্ষোভ এবার থামবে? কোনো একটা সহমতে আসা সম্ভব হবে? আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন। অভিজিৎ, কি মনে হয়, কি অবস্থা এখন? এই মুহূর্তে সল্টলেকের স্বাস্থ্য ভবনে সেখানে তোড়জোড় চলছে। সেখানে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তার সঙ্গে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুবা স্বাস্থ্য সচিব যদি না থাকতে পারেন, খুব জরুরি যিনি বেশ কিছু বৈঠকে রয়েছেন, সে নতুবা স্বাস্থ্য দপ্তরের অন্য কোনো উচ্চপদস্থ আধিকারিক, তার সঙ্গে এই বৈঠক হবে। রাজ্যে আশা কর্মী ইউনিয়নের পক্ষ এবং পৌর স্বাস্থ্য কন্ট্রাকচুয়াল কর্মী ইউনিয়ন তাদের পক্ষ থেকে, এবং মোট 5 জন প্রতিনিধি গেছে বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে। মূলত মাইনা, তাদের মাসিক মাইনা 15,000 টাকা করতে হবে এবং সরকারি কর্মচারী অর্থাৎ সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। এই দুটি মূল দাবি রয়েছে। এই দুটি দাবিতেই গতকাল আশা কর্মীরা কলকাতা এবং সল্টলেকের বিভিন্ন প্রান্তে কালকে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং আজকেও তারা বিক্ষোভে নেমেছেন। আজকে হাওড়া থেকে আরম্ভ করে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আশা কর্মীরা এবং এই পৌর স্বাস্থ্য কন্ট্রাকচুয়াল কর্মীরা তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। সামনে থেকে ইরান রয়েছেন। ধন্যবাদ অভিজিৎ। ইরান রয়েছে সরাসরি আমার সঙ্গে। ইরান, তাহলে এই জটিলতার অবসান হতে চলেছে? দেখো, কিছুক্ষণ আগেই আশাকর্মীদের একটি প্রতিনিধি দল যারা ধর্মতলা ছিলেন পুলিশের গাড়ি করে স্বাস্থ্য ভবনে প্রবেশ করেছেন। তারা ডেপুটেশন দিতে চান, যে ডেপুটেশনে দেওয়ার জন্য তারা আজকে স্বাস্থ্য ভবন চত্বরে জমায়েত হয়েছে। এবং স্বাস্থ্য ভবনের বর্তমান ছবিটা যদি দেখাই, তাহলে দেখাবো অবশ্যই যে আশাকর্মীরা সকাল থেকে এসছেন, তারা এখনো বসে রয়েছেন। কারণ তারা বার্তা না পেয়ে তাদের যে ন্যূনতম যে দাবিগুলো রয়েছে, একাধিক দাবি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 15,000 টাকা ন্যূনতম বেতন এবং সরকারি ছুটি, এবং কর্মরত অবস্থায় যদি কেউ মারা যান সেক্ষেত্রে তার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এবং অবশ্যই তার সঙ্গে যে ব্যাকলগগুলো রয়েছে ইনসেন্টিভের ক্ষেত্রে যাতে ধাপে ধাপে না আসে, একবারে আসে, এই সব একাধিক দাবি নিয়ে তাদের একটা ডেপুটেশন দেওয়ার কথা ছিল। সেই ডেপুটেশন দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় যেমন অবস্থান করছিলেন, স্বাস্থ্য ভবনের কাছে সকালবেলা যখন আসেন তখনই স্বাস্থ্য ভবনের সামনে এখানে গার্ডরেল করে পুলিশের তরফ থেকে পুরো বিষয়টি এখানে আটকে রাখা হয়। এবং এই ঘটনাটা হওয়ার পর তারা এখানেই অবস্থানে বসেন এবং সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় তারা এটা ক্রস করে বা গার্ডরেল টপকে যাওয়ার চেষ্টা করে, যদিও তারপর এখানে তারা অবস্থান করেছেন এবং এখন বর্তমানে তারা ডেপুটেশন দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করেছেন। আচ্ছা, আপনারা সকাল থেকে আন্দোলন করছিলেন, এই মুহূর্তের কি পরিস্থিতি? আপনাদের তো একটা টিম ভেতরে। ইরান, একটু আপডেট জানিয়ে রাখি তোমাকে। এসএন ব্যানার্জি রোড থেকে অবস্থান উঠে গেছে। এরা কি জানেন, যারা এখানে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে রয়েছেন, তারা যদি না জানেন প্লিজ তাদের একবার জানিয়ে একটু তাদের রিয়াকশন, প্রতিক্রিয়া জানতে চাইবো। একদম এসএন ব্যানার্জি রোডে আপনাদের যে অবস্থানটা ছিল সেটা এই মুহূর্তে উঠে গেছে, কেউ নেই। তা আপনারা কি এখানে থাকবেন না উঠে যাবেন? আমরা এখানে থাকবো যতক্ষণ আমাদের দাবি দাবা না মানবে, আমরা ততক্ষণ এখানে থাকবো। এসএন ব্যানার্জি রোডের অবস্থান তো উঠে গেল? হ্যাঁ, উঠে গেছে। এখন আমাদের 5 জনকে ডেকেছে ভেতরে, 5 জন গেছেন ওখানে। এবার তাদের কি খবর নিয়ে আসবে, আমরা সেটা আশ্বাস পেয়েছেন? না, এখনো কোনো আশ্বাস পাইনি। কিন্তু এসএন ব্যানার্জি রোডে যারা বসেছিলেন তারা যেহেতু চলে গেল, আপনারা কখন উঠবেন? আমরা উঠবো। আমরা আগে দিদিরা ঢুকেছে, দিদিরা এবারে এসে আমাদের যখন বলবে তখন আমরা উঠবো, নাহলে আমরা আজকে উঠবো না। আমরা এখানেই বসবো, এখানেই অবস্থান করবো আজকে। আমরা যতক্ষণ না প্রতিশ্রুতি পাচ্ছি এখানেই অবস্থান করবেন বলছেন এরা। আর এসএন ব্যানার্জি রোড থেকে কি শোনা যাচ্ছে? চলবে, এখান থেকে সবাই আজকে ফিরে যাবে নিজের জেলায়, নিজের এলাকায়। তারা আগামীকাল প্রতিবাদ যে ধিক্কার দিবসের কর্মসূচি, সেটা আমরা জারি রাখছি। আমাদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে গেছে। আমরা আশা রাখছি স্বাস্থ্য ভবন থেকে কোনো ভালো, আমাদের কর্মীদের সপক্ষে কোনো ভালো ঘোষণা আসবে, সেই আশা নিয়েই আমরা আছি। আমরা আন্দোলন থেকে বিরত হচ্ছি না বা আন্দোলন মুলতবি হচ্ছে না। আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি ছিল, কিন্তু সর্বত্র আমাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে। ফলে সেই জায়গায় আমাদের কর্মীরা বিক্ষোভ কর্মসূচি করেছে। ফলে আপাতত এই জায়গা থেকে আমরা উঠে যাচ্ছি, কিন্তু আমাদের আন্দোলন চলছে।
চলছে। আপনাদের স্বাস্থ্য ভবনে যে আন্দোলন বিক্ষোভ এখন চলবে, স্বাস্থ্য ভবনে তো প্রতিনিধি গেছেই, ফলে ওখানে প্রতিবাদ হচ্ছে। প্রতিনিধিরা আমরা চাইছি একটা সুষ্ঠু পরিবেশে আলোচনা হোক, কোনো একটা ভালো বার্তা আসুক আমাদের কর্মীদের জন্য, সেই আশা আমরা রাখছি। কিন্তু যতদিন না সরকার থেকে কোনো ঘোষণা আসবে আন্দোলন চলবে। আমাদের গত 23 তারিখ থেকে কর্মবিরতি চলছে। কর্মবিরতি এবং বিভিন্ন দপ্তরে ডেপুটেশন, বিক্ষোভ, এই কর্মসূচি চলবে। আগামীকাল জেলায় জেলায় বিক্ষোভ দিবস কর্মসূচি। আমার নাম রুনা পুরকায়। সরাসরি আমরা দেখছিলাম এসএন ব্যানার্জি রোড থেকে তারা জানালেন আজকের অবস্থান তারা তুলে নিলেন। এরপর যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী কর্মসূচি কি হবে। আন্দোলনের জায়গা থেকে তারা নড়ছেন না, তাদের দাবি দেওয়ার জায়গা থেকে তারা সরছেন না, তবে আজকের অবস্থান তুলে নিলেন। এই ছিল এসএন ব্যানার্জি রোড থেকে এখনকার বক্তব্য। তাহলে স্বাস্থ্য ভবনের সামনে যারা রয়েছেন তারা কি বলছেন ইরান? তারা কি অপেক্ষা করবেন এখন, যে যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে প্রতিনিধি দল না বেরোচ্ছেন ততক্ষণ তারা ওখানেই অপেক্ষা করতে চান? একদমই এখানে যারা স্বাস্থ্য ভবনের সামনে যারা এখানে অবস্থান করছেন তারা বলছেন প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করেছেন, তারা কি তাদের সঙ্গে আলোচনায় কি উঠে আসে সেটা শুনবেন, তারপর পরবর্তী সিদ্ধান্ত। এবং তুমি যদি ছবিটা তোমায় দেখাচ্ছিলাম, এবং অবশ্যই যারা অবস্থান করছেন তাদের সঙ্গে একটু কথাও বলার চেষ্টা করবো তাদের সিদ্ধান্ত। দিদি, এসএন ব্যানার্জি রোডের অবস্থান উঠে গেছে, আপনারা এখানে থাকবেন না উঠিয়ে নেবেন? যতক্ষণ আমাদের না মানা পর্যন্ত আমরা এখানে থাকবো। যত রাত্রি হোক, রাত্রি প্রহর কাটিয়ে পরের দিন সকাল, তারপরের দিন বেলা, তারপরের দিন রাত্রি আমরা এখানেই থাকবো। প্রতিনিধি দল তো ভেতরে অলরেডি মিটিং করছে। করুক, দিদি এসে বলুক আমাদের কিছু, তারপর আমাদের অবস্থান উঠবে। দিদি যেই সিদ্ধান্ত নেবে আমরা সবাই দিদির সঙ্গে আছি। দিদি যদি থাকতে বলে আমাদের, আমরা সারা রাত এখানে। এসএন ব্যানার্জি রোডের যে অবস্থান উঠে গেল, তা আপনারা এখানে স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে। আমাদের যে আধিকারিকরা আছেন, দিদি মেন যিনি আমাদের ইসমাতারা দি, ওনাকে স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে। ওনার সাথে আরো 4 কর্মী গেছেন। ওনারা যতক্ষণ না আসছে এসে আমাদের কিছু বলছেন ততক্ষণ থাকবে। আমরা ততক্ষণ থাকবো, আমাদের এটাই দাবি, আমরা ততক্ষণ থাকবো। দিদি আসুক, দিদি এসে আমাদের বলুক, তারপর আমরা কথা শুনবো। সবাই একই মত। কতটুকু বুঝতেই পারছো, যারা এখানে রয়েছেন তারা বলছেন যতক্ষণ না ভেতরের প্রতিনিধি দল বেরিয়ে এসে তাদের কোনো বার্তা দিচ্ছে এবং পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারাই স্বাস্থ্য ভবনের সামনে অপেক্ষা করবেন। এসএন ব্যানার্জি রোডের যে অবস্থান সেটা উঠে গেলেও তারা এখানে অবিচল রয়েছে নিজেদের দাবিতে, এবং তারা বলছেন যদি প্রয়োজন পড়ে আমরা থাকতে রাজি আছি, রাতভর থাকতে রাজি আছি। সেক্ষেত্রে এখন দেখার যে প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে প্রবেশ করেছে, তারা যে ডেপুটেশন দেওয়ার কথা এবং ডেপুটেশনের পর তাদের আলোচনার মাধ্যমে কি উঠে আসে এবং কোন বার্তা এরা পান আশাকর্মীরা, এবং তারা আশ্বস্ত। আমাদের নজর থাকবে। ধন্যবাদ ইরান, আমাদের নজর থাকবে। এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সুপ্রিম অর্ডার, সুপ্রিম কোর্টের নির্দেশের পর তাহলে কি ভোটার তালিকা প্রকাশের দিন পিছবে? এই প্রশ্ন উঠছে। তার কারণ চূড়ান্ত গাইডলাইন প্রকাশের পরেই আজ হয়তো জানা যাবে। এই প্রশ্ন উঠছে তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ। আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, আজ তো চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করবে কমিশন, কি মনে হয় ভোটার তালিকা প্রকাশ পিছোতে পারে? দেখো, এখনো পর্যন্ত যেটা চূড়ান্ত গাইডলাইন প্রকাশের বিষয়ে যেটা উল্লেখ করা হচ্ছে, যে যেহেতু সর্বোচ্চ আদালতের নির্দেশের একটা সময়সীমার কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করার পর 10 দিন সময় দিতে হবে তাদেরকে নিজেদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য, এবং তারপরেও যদি কমিশন স্যাটিসফাইড না হয় সেই নথিতে, তখন তাদেরকে শুনানির সুযোগ দিতে হবে। অর্থাৎ সব মিলিয়ে সপ্তাহ 2 সময় মিনিমাম লাগবে। এবং যেখানে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন চূড়ান্ত করা ছিল 14ই ফেব্রুয়ারি, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের কর্তারা অনেকেই মনে করছেন যে এই দিন বাড়াতে হবে। এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা অর্ডারের কপি পেয়েছেন এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন তাদের তরফ থেকে কমিশন সিইও দপ্তরে পাঠানো হবে। তবে চূড়ান্ত যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেটা তৈরি করবে সিইও দপ্তর, এবং প্রয়োজনীয় যা যা নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে সেগুলোকে ফলো করার জন্য যে নির্দেশিকা সেটা জারি করবে কমিশনের দপ্তরই। ধন্যবাদ।
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার যেখানে যেখানে সমস্যা হচ্ছে হিয়ারিংয়ে ডাক পড়ছে। তো এই হিয়ারিংয়ের যখন ডাক পড়ছে বারবার হয়রানির অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে। সে ছবি আপনাদের দেখাচ্ছি, হয়রানির জন্য বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবি আপনাদের দেখাচ্ছি। কিছু মানুষ হিয়ারিংয়ে আসছেন যাদের আদৌ হিয়ারিংয়ে আসার কথা না, বিএলও তাদের বাড়ি গিয়ে হিয়ারিং করার কথা, তারপরেও তাদের আসতে হচ্ছে। দেখুন আলিপুরদুয়ার মানুষটিকে ভালো করে দেখুন, বয়স 62, দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, প্যারালাইজড, পক্ষাঘাতগ্রস্ত, কিন্তু তারপরেও শুনানিতে যেতে হচ্ছে কেন? রাজকুমার আছে আমার সঙ্গে। রাজকুমার, এই ধরনের কেসে তো বিএলওর বাড়িতে গিয়ে শুনানি করার কথা, তারপরেও তাকে শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে কেন? একদমই অতুলদা, দেখো এই প্রশ্নটি কিন্তু আমরা যে স্থানীয় নির্বাচন দপ্তর, সেই নির্বাচন দপ্তর এবং বিএলও কে করেছিলাম, তাদের কাছ থেকে কিন্তু এই বিষয়টাকে নিয়ে সুস্পষ্ট কোনো যে জবাব, সেই সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি। তবে তাদের সঙ্গে কথা বলে যেটা প্রাথমিকভাবে আমরা আমাদের মনে হচ্ছে বা জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে হাজার হাজার মানুষকে নির্বাচন কমিশন যে নোটিশ দিচ্ছে এবং তারা যে শুনানিতে আসছে, এই হাজার হাজার মানুষের মধ্যে কে অসুস্থ, কার দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, কে সুস্থ, তা কিন্তু এখন খুঁজে বের করা কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে। এবং যেই কারণে কিন্তু এই যে 62 বছরের যে বৃদ্ধ, যার দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, যিনি কথা বলতে পারে না, শারীরিকভাবে প্রতিবন্ধী, এই রকমের একটা মানুষকে কার্যত কিন্তু একেবারে টেনে হিঁচড়ে, আক্ষরিক করতেই একেবারে টেনে হিঁচড়ে আনা বলতে যা বোঝায়, এইভাবে কিন্তু আলিপুরদুয়ার 1 ব্লকের যে বিডিও অফিস, সেই শুনানি কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এবং এই শুনানি কেন্দ্রে এসে এই ব্যক্তি এবং তার স্ত্রী দুজনেই অত্যন্ত গরিব পরিবারের, দুজনেই কিন্তু চরম ক্ষোভ জানিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ধন্যবাদ। অতুলদা, তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো, নাম ছিল না? এর আগে ভোট দিয়েছিলেন? যে 2002 সনেও ভোট দিয়েছেন? ওই যে কি গন্ডগোল ছিল বলে তার জন্য। কোথায় আজকে আসছিলেন? এই বিডিও অফিসে? হ্যাঁ। কোথা থেকে এসছেন? আলিপুর জংশন থেকে। হ্যাঁ, ট্রাকে নিয়ে আসবো, আমারও শরীর খারাপ করে, ট্রাইনে ছেঁচড়ে নিয়ে আসা, অসুবিধা, হাঁটতে পারে না, চলতে পারে না, অসুখ হয়েছিল, পরে টরে যায় বারবার, অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো? ভালো হতো। কাল রাজ্যে আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর আধিকারিক রাহুল নবীন কাল রাজ্যে আসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাম্প্রতিককালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আইপ্যাকের অফিসে হানা দেওয়ার সময়, সেই জায়গা থেকে ইডি আধিকারিকের এই মুহূর্তে এই রাজ্যে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুল নবীন দায়িত্ব পাওয়ার পরে প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি করবেন তিনি? কাল যে আসছেন, কোথায় কোথায় যাবেন, কাদের সঙ্গে বৈঠক করবেন, কি জানতে পারছি আমরা? দেখো, ইডি ডিরেক্টর রাহুল নবীন যে দায়িত্ব পাওয়ার পরেই প্রথম ক্ষেত্রে করে পশ্চিমবঙ্গ সফর, এবং তিনি কলকাতায় আসছেন। আগামীকাল কলকাতায় আসার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইডি আধিকারিক তাদের সঙ্গে একটি বৈঠক করবে। শুধু বৈঠক নয়, আইপ্যাক যে তল্লাশি অভিযান হয়েছিল সেক্ষেত্রে কলকাতা যে ইডি পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই প্রথম ইডি ডিরেক্টর তিনি কলকাতায় আসলেন। এক্ষেত্রে 8ই জানুয়ারি যে তল্লাশি অভিযান হয়েছিল এবং অফিসার যারা যারা ছিল তাদের সঙ্গে আলাদা করে কথা বলবেন। এছাড়া যে একাধিক যে মামলা রয়েছে, সেই সমস্ত মামলা, কোন কোন মামলা এখনো পর্যন্ত ইডির হাতে আছে রাজ্যের, সেই সমস্ত তদন্তকারী আধিকারিক থেকে শুরু করে ইডির প্রত্যেকটি যারা কলকাতার জোন 1 এবং জোন 2 অফিসার রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন। বিশেষভাবে গুরুত্ব দিয়ে কিন্তু তিনি একেবারে 8ই জানুয়ারি যে আইপ্যাকের অফিসে তল্লাশি করেছিল, সেখানে যে সমস্ত অফিসাররা গিয়েছিলেন, কি পরিস্থিতি হয়েছিল, তাদের সঙ্গে আলাদা করে কথা বলবেন, বৈঠক করবেন বলে জানতে পারা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে তিনি রাজ্যপালের একটি বৈঠক করার কথা রয়েছে, এবং সব মিলিয়ে বলা যায় আগামীকাল তিনি কিন্তু রাজ্যে আসছেন এবং কলকাতায় আসার পরবর্তী ক্ষেত্রে তিনি থাকবেন কলকাতায়। এই সফর ডিরেক্টর হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রথম এই কলকাতা সফর। অন্যদিকে যদি ওই যে অভিযান করেছিল আইপ্যাক দপ্তরে, তার পরবর্তীতে কিন্তু প্রথম তিনি রাজ্যে আসছেন এবং কলকাতায় আসার পরবর্তী ক্ষেত্রে একাধিক বৈঠক রয়েছে, দফায় দফায় যেমন বৈঠক রয়েছে, এবং গুরুত্ব দিয়ে কেউ দেখা হবে আইপ্যাক অভিযান যেদিনকে তল্লাশি হয়েছিল সেদিন কি পরিস্থিতি, সেই সমস্ত অফিসারদের সঙ্গে গোটা বিষয় নিয়ে তিনি কিন্তু খোঁজ খবর নেবেন। ধন্যবাদ। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ হচ্ছে আজ এই একাদশ দ্বাদশকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ হচ্ছে, মানে চাকরিহারা যোগ্য যারা
তাদের কতজনের নিয়োগ হবে তা এই মেধা তালিকা থেকে জানা যাবে। আজ সন্ধ্যার পরে এই মেধা তালিকা প্রকাশ করবে এসএসসি। আমার সঙ্গে অভিজিৎ রয়েছে। অভিজিৎ, কি জানতে পারছে, আমাদের কাছে কি খবর আছে? অতনু, সন্ধ্যা বা একটু রাতের দিকেই হয়তো আজকে এই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের এই মেধা তালিকা প্রকাশ হয়েছে। এই ডেডলাইন ছিল 21 তারিখ এবং আজকেই সেই ডেডলাইনের মধ্যেই আজকে এই মেধা তালিকা প্রকাশ করা হবে আনুষ্ঠানিকভাবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। রাতের বা সন্ধ্যার দিকে অথবা একটু রাতের দিকেই এই মেধা তালিকা প্রকাশ করা হবে। এবং সবচেয়ে বড় কথা, চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে কতজন একাদশ দ্বাদশের এই শিক্ষক নিয়োগে চাকরি পেলেন সেটাও আজকে স্পষ্ট হবে। অর্থাৎ যারা যারা চাকরি হারা ছিলেন তাদের কতজন আজকে এই একাদশ দ্বাদশের এই শিক্ষক নিয়োগের যে চূড়ান্ত মেধা তালিকা, সেই মেধা তালিকায় তারা স্থান পাবেন সেটাও আজকে একদম পরিষ্কার হয়ে যাবে। এবং এরপরে কাউন্সিলিং হবে এবং তারপরেই সেখানে কারা কারা কোন কোন স্কুলে তারা করবে শিক্ষকরা শিক্ষক শিক্ষিকারা সেটা স্থির হবে এই মেধা তালিকার পরে। এবং তারপরেই সুপারিশপত্র, চাকরির সুপারিশপত্র তারা হাতে পাবেন এবং তারা জয়েন করবেন। ফলে বলাই যেতে পারে খুব দ্রুত এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। ধন্যবাদ। এদিকে স্কুল শিক্ষা দপ্তর গ্রুপ সি আর ডি এর রিক্রুটমেন্ট পদ্ধতিও শুরু করে ফেলতে চাইছে, প্রক্রিয়া শুরু করে ফেলতে চাইছে এবং তা ভোটের আগেই গ্রুপ সি ডি এর পরীক্ষা করিয়ে ফেলতে চাইছে। নবান্নে সেই প্রস্তাবই দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলেই গ্রুপ সি আর গ্রুপ ডির পরীক্ষা করাতে চাইছে, পরীক্ষা যাতে নেওয়া যায় সেই ব্যবস্থা করতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর। সেক্ষেত্রে মার্চের প্রথম 2 রবিবার এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের পরীক্ষা নিতে চাইছে। প্রায় 16 লক্ষ চাকরি প্রার্থী আবেদন করেছে। নবান্নের অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি জারি হবে যে কবে পরীক্ষা হবে। বাড়িতে বোমা মজুত রাখা আছে এই অভিযোগে মঈনুদ্দিন নামে একজনকে শাসন থানায় তুলে নিয়ে আসা হয়। তারপরে কি হলো দেখুন। পাড়া প্রতিবেশীরা এবং তার আত্মীয়রা, পরিবারের সবাই তারা মঈনুদ্দিনকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি এমন জায়গায় চলে যায় পুলিশকে লাঠিচার্জ করতে হয়। জিয়াউল আছে আমার সঙ্গে। জিয়াউল, মঈনুদ্দিন এখন কোথায়? পুলিশ আর থানারই বা কি অবস্থা? দেখো, অবশেষে মঈনুদ্দিনকে গ্রেপ্তার করতে পেরেছে এবং আজকেই কোর্ট প্রডিউশন করা হয় এই মঈনুদ্দিনকে। মূলত এই মাস 2 আগে বোমা মজুতের অভিযোগ ওঠে এই মঈনুদ্দিনের নামে এবং সেই মতো পুলিশ খুঁজে পাচ্ছিলেন এমনটা অভিযোগ। ফলে আজকে সকালে যখন সে বাড়ি থেকে বেরোয় তখনই তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে, পরবর্তীকালে গ্রেপ্তার করে। তারপরেই তার এলাকার মানুষজন একেবারে আসে, থানায় আসে। কেন? যে মঈনুদ্দিন বাড়িতেই ছিল, ফলে তার কোনো অপরাধ জগতের সঙ্গে হাত নেই। ফলে তাকে পুলিশ ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসিয়েছে, পুলিশ তাকে ধরে নিয়ে এসছে। এনে এই অভিযোগ তারা পাওয়ার পরই এলাকার মানুষজন আসে। কিন্তু কেন মঈনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে? এই অভিযোগ তুলে মঈনুদ্দিনকে ছাড়তে হবে, তারপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের কাছ থেকে মঈনুদ্দিনকে ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা করা হয়। পরবর্তীকালে পুলিশ লাঠি উঁচিয়ে এলাকার মানুষ যারা যান তারা ছত্রভঙ্গ করে। কিন্তু এলাকার মানুষের দাবি পুলিশ ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে। ফলে পুলিশ কোনো রাজনৈতিক দলের কথা শুনে তাকে হেনস্থা করছে এমনটা অভিযোগ তুলে এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে পুলিশ লাঠি উঁচিয়ে তাদেরকে হটিয়ে দেয়। পরবর্তীকালে পুলিশ এই মঈনুদ্দিনকে গ্রেপ্তার করে বারাসত করে পরিবেশ করে। ধন্যবাদ। সকালবেলা আমার কাকা বাড়ির থেকে বেরিয়েছে কোর্টে হাজিরা দিতে যাবে বলে। এবার উনি বেরিয়েছে বাড়ির থেকে, দাসপাড়া, আমাদের মোড়ের মাথা দাসপাড়া বলে একটা জায়গা আছে, ওইখানে এসে চা খাচ্ছিল। বিনা কারণে পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমরা এসে থানায় জিজ্ঞেস করেছি, আমাদের লাঠিচার্জ করেছে। কি কারণে নিয়ে এসে কিছু বলেছে? না, সেসব কিছুই বলিনি। কি কারণে নিয়ে এসছে না নিয়ে এসছে কিছুই বলিনি। নকশালবাড়ির বিজলি নদী আমরা দেখিয়েছিলাম গতকাল। এই বিজলি নদীর গতিপথ বদলে যেতে পারে। অন্তত মাটি মাফিয়ারা যেভাবে নদীর চর দখল করে ফেলছে, কারণ এই সময় শীতকালে নদীতে জল থাকে না, তখন এই নদীর চর দখল করে ফেলছে মাফিয়ারা।
তাহলে কি হবে? নদীর গতিপথ যাবে বদলে। আমরা দিনভর খবর দেখানোর পর আজ প্রশাসনিক পদক্ষেপ। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, প্রশাসনিক কয়েকজনকে দেখতে পাচ্ছি আমরা, তারা যে ছবি দেখছি যে তারা ওই জায়গা ঘুরে দেখছেন, কি ব্যবস্থা নিলেন তারা? দেখো, মনিরাম গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় কার্যত যেভাবে এই বিজলি নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে, তারপরেই কিন্তু প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেচ দপ্তরকে ইতিমধ্যে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে। যেখানে তুমি দেখতেই পাচ্ছ বিজলি নদীর গতিপথ পরিবর্তন করে নদীর যে চর তা বিক্রির ছক ছিল জমি মাফিয়াদের, একদিকে অন্যদিকে দেখা যাচ্ছে নদীর চরেই কিন্তু আশ্রয় করে কংক্রিটের নির্মাণ হচ্ছে। দুই কাজে কার্যত বন্ধ করে দেওয়া হয় এবং ইতিমধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে কিন্তু তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোটা ঘটনায় প্রশাসন ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। কারা এই কাজের সঙ্গে যুক্ত মূলত সেই ব্যাপারে কিন্তু নকশালবাড়ি থানাকেও জানানো হবে এবং পরবর্তীকালে নদীর স্বাভাবিক যে পথ সেই পথ ফিরিয়ে দিতে কিন্তু কার্যকর নিবে কিন্তু সেচ দপ্তর। কারণ সেচ দপ্তর ইতিমধ্যে জানিয়েছে গোটা বিষয়টি তারা দেখে নিয়ে পুরো পরবর্তীকালে যাতে নদীর স্বাভাবিক রূপ ফিরে পায় সেদিকে কিন্তু নজর রাখছে। অন্যদিকে মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি জানাচ্ছেন যেহেতু নদীর এই গতিপথ পরিবর্তন করা হয়েছে তাই জমি মাফিয়াদের কার্যত তিনি হুঁশিয়ারি দেন এবং আগামী দিনে নদীর স্বাভাবিক রূপ ফিরিয়ে দিতে কিন্তু গ্রাম পঞ্চায়েত কিন্তু একযোগে সেচ দপ্তরের সঙ্গে কাজ করবে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ। আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাই। আমি সবাইকে নিয়ে আমি দ্রুততার সঙ্গে স্পটে এসেছি। কনস্ট্রাকশনের কাজ চলছে এবং নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে। রাতের অন্ধকারে জেসিবির মাধ্যমে কে বা কারা করেছে তার তদন্ত আমরা করছি আমাদের মতোভাবে এবং কনস্ট্রাকশন কাজ আমরা বন্ধ করতে বললাম এবং আমরা সেটা পুনরুদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগিয়ে দেব।